আজকের আমাদের যে ফার্স্ট টপিক, সেই ফার্স্ট টপিকটা হচ্ছে যে আমরা এনওএইচ নিয়ে আলোচনা করব। তো এনওএইচ নিয়ে যখন আলোচনা করতে চাইছি, তাহলে আমরা প্রথমেই বলি যে এনওএইচটা কি। এনওএইচটা কি তোমরা বলো, এনওএইচটা কি আগে বলো। কস্টিক সোডা, সে কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা অ্যাসিড না? হ্যাঁ স্যার, ক্ষার, ক্ষার এটা যখন ক্ষার স্ট্রং হবে, ক্ষার, স্ট্রং বেস। ক্ষার হবে, তখন এটা যখন বিক্রিয়া করবে, তখন কি ধরনের বিক্রিয়া করবে? স্ট্রং বেস। যেহেতু স্ট্রং বেস হলে কি হবে দেখো, যখন স্ট্রং বেস হবে তখন হচ্ছে যে এই Al2SO4 এর সঙ্গে বিক্রিয়া করবে। কথা হয়ে গেলে নিজেদেরকে মিউট করে দাও, তাহলে বাচ্চা কান্নার আওয়াজ আসছে। এখন এই বিক্রিয়াটা হচ্ছে 2AOH3 প্লাস 3Na2SO4। ওকে, এবারে মানে জলীয় দ্রবণে লবণের সঙ্গে যখন এরা বিক্রিয়া করবে, তখন কিন্তু বিক্রিয়ায় কি উৎপন্ন করে? ধাতব হাইড্রোক্সাইড বা অক্সাইড উৎপন্ন করে। ঠিক আছে, এটা যেরকম একটা হলো। এবার এটা যদি AgNO3 এর সঙ্গে বিক্রিয়া করতো তাহলে কি হতো? তাহলে দেখো AgNO3 এর সঙ্গে যখন বিক্রিয়া করতো তখন হতো AgNO3 প্লাস 2NaOH সমান সমান কি হতো? Ag2O, যে অক্সাইড সিলভার অক্সাইড উৎপন্ন করছে, তার সঙ্গে NaNO3 উৎপন্ন হচ্ছে আর H2O উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এবার এইখানে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিক্রিয়া, তখন তোমরা উঁচু ক্লাসে উঠবে তখনও থাকবে দেখবে, সেটা হচ্ছে এই নেক্সট বিক্রিয়া। আমি এটা লিখতে চাচ্ছি, এটা খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যখন সোডিয়াম বিক্রিয়া করে, সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে সোডিয়াম অ্যালুমিনেট। সোডিয়াম অ্যালুমিনেট আর সোডিয়াম অ্যালুমিনেটটা কি দ্রাব্য হয়। তার মানে কি হচ্ছে, এর উৎপন্ন হয় যেটা হাইড্রোক্সাইড হচ্ছে, এটা যখন NaOH এর সঙ্গে বিক্রিয়া করে দ্রাব্য সোডিয়াম লবণে পরিণত হয়। দ্রাব্য সোডিয়াম লবণটা কি? সোডিয়াম অ্যালুমিনেট। এটা মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মাধ্যমিকের যে চ্যাপ্টারটা আছে আমাদের ধাতু চ্যাপ্টার, সেখানে অ্যালুমিনিয়ামের সঙ্গে এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন হয়। একই রকম ভাবে যখন আমরা জিঙ্ক হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করছি, তাহলে জিঙ্ক হাইড্রোক্সাইডের সঙ্গে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছি, তখন কি উৎপন্ন হবে? কে বলবে? জল উৎপন্ন হবে। তার সাথে ওটা সোডিয়াম অ্যালুমিনেট, তাহলে এটা কি হবে? সোডিয়াম জিঙ্কেট। এটা কি হবে? সোডিয়াম জিঙ্কেট উৎপন্ন হবে। ঠিক আছে, এইরকম ভাবে হয়। আর এবার সরাসরি ধাতুর সঙ্গে বিক্রিয়া করলে একই রকম। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আগেরটার থেকে। এই যে এইটা আছে, যেহেতু ধাতুটা মাধ্যমিকে আছে, এটা খুব ভালো করে পড়বে যে জিঙ্কটা 2NH এ কি হবে? এক্ষুনি বলো কি হবে? হাইড্রোজেন বেরিয়ে গেল, তাহলে কি উৎপন্ন হবে বলো? সোডিয়াম জিঙ্কেট। সোডিয়াম জিঙ্কেট। ভেরি গুড। সোডিয়াম জিঙ্কেট। তাহলে এটা হচ্ছে সোডিয়াম জিঙ্কেট। জিঙ্কেট বুঝতে পেরেছি? এবার পরেরটা কি হবে তাহলে বলো? এই অ্যালুমিনিয়ামের সঙ্গে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড আর জল বিক্রিয়া করবে, বা জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হবে, তখন কি হবে? হাইড্রোজেন বেরিয়ে গেল, তাহলে কি উৎপন্ন হবে? হাইড্রোজেন সোডিয়াম অ্যালুমিনেট। সোডিয়াম অ্যালুমিনেট। ভেরি গুড। সোডিয়াম অ্যালুমিনেট। এই দুটো বিক্রিয়া সোডিয়াম অ্যালুমিনেট। আচ্ছা, থ্যাংক ইউ। এই দুটো বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। এই অ্যালুমিনিয়ামের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড আর জল, এটা হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট আর হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। আর আগের যে রিঅ্যাকশনটা আমরা দেখলাম, জিঙ্কের সঙ্গে বিক্রিয়া করলে সোডিয়াম জিঙ্কেট আর হাইড্রোজেন উৎপন্ন হবে। এই দুটোই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, ওকে স্যার। এবার আমরা নেক্সট টপিকে যাব। নেক্সট টপিকটা কি সেটা আমরা বলছি। তাহলে আমাদের আলোচনার বিষয়টা কি? পিএইচ স্কেল। তাহলে পিএইচ স্কেলটা কি? তোমরা অনেকে দেখেছো যে টিভিতে একটা অ্যাড আসতো অনেকদিন আগে, বলছে এই সাবানটাকে ব্যবহার করুন, এই সাবানটা ব্যবহার করলে এতে পিএইচ এর মাত্রা কম থাকে, আপনার শরীরের ক্ষতি কম করবে। ওদের মনে পড়ছে কিনা জানি না, কয়েক বছর আগে এরকম একটা অ্যাড কিন্তু দেখতাম আমরা। তাহলে এখন এই যে ধরনের একটা অ্যাড আসছে, তার মানে নিশ্চয়ই পিএইচ স্কেলকে মাপা যায়। পিএইচ স্কেলকে মাপার নিশ্চয়ই কোনো প্রক্রিয়া আছে। তাহলে এই প্রক্রিয়াটা কি, কিভাবে হতে পারে? অর্থাৎ অ্যাসিড এবং ক্ষারের যে তীব্রতা মাপার একক, তাকে বলা হয় পিএইচ স্কেল। এটাকে লগারিদম দিয়েও প্রকাশ করা হয়। আমি এটা আসছি না, এটা তোমাদের সিলেবাসে নেই। লগারিদম তোমরা শিখেছো? লগ জানো? নো। তো এখান থেকে আমরা যে উত্তরগুলো, আমরা কোনো জিজ্ঞাসা থাকলে চ্যাট বক্সে লিখবে। তাহলে আমরা প্রথমে দেখি যে পিএইচ স্কেলটা কি। এটা একটা ভিডিওর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। এটা আমি সাধারণত ল্যাবরেটরিতে এটা ইউজ করি, বা ক্লাসে যদি হতো ক্লাসের ক্ষেত্রে আমরা ব্যবহার করতাম, কিন্তু আনফরচুনেটলি সেটা এখন করা যাচ্ছে না, কারণ আমরা তো অনলাইনে ক্লাস করছি।
সেই জন্য তো সেটা হচ্ছে যে আমি একটা খুব কমন কথা বলি, সেই কমন কথাটা আমার যারা পুরাতন আছে তারা খুব ভালো করে জানে। তোমরা তো এখন জানতে পারবে না, আমি যারা আমাদের সঙ্গে সরাসরি যারা কাজ করে তাদের যদি হতো আমি এটা বিষয়টা তাদেরকে দেখাতাম। সেটা কিরকম, যে পিএইচ স্কেলটা আমি বলছি ঠান্ডা মতলব টয়লেট ক্লিনার। কেন ঠান্ডা মতলব টয়লেট ক্লিনার? তো এই ঠান্ডা মতলব টয়লেট ক্লিনার মানে আমরা যে কোল্ড ড্রিঙ্কস গুলো পান করি সেটা টয়লেটে যদি যাও ভালো টয়লেট পরিষ্কার করে। এখন প্রশ্ন হচ্ছে স্যার আপনি এরকম কেন করছেন? তো সেটা আমরা দেখি সেটাকে কেন বলছি এই প্রশ্নের উত্তর। অ্যাসিড ও ক্ষারের তীব্রতার মতো স্কেল হচ্ছে পিএইচ। চলো আমরা একটা ভিডিওর মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি, তারপরে আমি আবার এটাকে নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই পিএইচ স্কেলটা নিয়ে অনেক রকম আলোচনা আছে। তার আগে আমরা দেখি যে পিএইচ স্কেলের ব্যাপারটা কি একটু ছোট করে বোঝার চেষ্টা করি। I'm all about that bass, no trouble. I'm all about that bass. That's the best you can do? Watch this. Get on the floor and let's shake some asses. We're fiery and hot, not calm and placid. We burn through material and make it quick. We even digest the food in your acidic stomach. It is I, the pH scale. If I were to rate your singing on a scale of 0 to 14, acids would be below 7. দেখো এরা অ্যাসিড আর বেসের মধ্যে ঝগড়া হচ্ছে। তো কে বলছে যে আমি বড়, ও বলছে আমি বড়। তখন এই পিএইচ স্কেল বলছে না আমি ঠিক করব যে কে বড় এবং তোমাদের তীব্রতা কত। তখন পিএইচ স্কেল বলছে যখন 7 এর কম হচ্ছে তখন হচ্ছে অ্যাসিড, আর 7.1 থেকে 14 যখন হচ্ছে তখন হচ্ছে বেস, হ্যাঁ, আর 7 মানে হচ্ছে নিউট্রাল। 7 and bases would be above 7. And you are about to find out why. So what is pH? pH stands for potential of hydrogen and it can দেখো পিএইচ এর ইংরেজিটা কি? পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেনের শক্তি। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। পিএইচ মানে হচ্ছে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। পিএইচ এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত, হ্যাঁ, আর এটা ডিটারমিন করে, ঠিক করতে সাহায্য করে যে কে অ্যাসিড আর কে বেস, এটা ঠিক করতে আমাদেরকে সহায়তা করে। আর কি হয় যে এটা আমাদেরকে আর কি সাহায্য করে, যে এটা হচ্ছে যে 3 ways that you can determine the substance that an acid নাকি basic নাকি neutral. Can range from 0 to 14 on the pH scale. It's used to determine if a substance is an acid or a base. This is one of 3 ways that you can determine if a substance is acidic or basic, and the other 2 ways are listed in the video, so let's begin. So first off, what's the pH scale? Well, it helps to determine whether a substance is an acid or a base, and how acidic or basic it is. It's numbered from 0 or 1 to 14, and the midway point, number 7, means that the substance is neutral. Anything below 7 means the substance is an acid, and anything above 7 means the substance is a base. How acidic a substance is increases as you go down the pH scale. The lower the number, the more acidic. For example, let's say that there are 2 substances. Substance A is pH 6 and substance B is pH 1, which is more acidic. The lower number here is 1, so substance B is more acidic. For bases, it's the complete opposite. The higher the number is on the pH scale, the more basic the substance will be. So let's try this again, but with bases this time. Substance A has a pH of 9, and substance B has a pH of 14, which is more basic. 14 is the higher number, so substance B would be more basic. Besides measuring the pH of a substance to see if it's an acid or a base, we can actually use something called litmus paper. If you put drops of a liquid onto litmus paper and you observe its color, you can tell whether it's an acid or a base. If you drop an acid on blue litmus paper, it will turn red. If you drop an acid on red litmus paper, it'll stay the same. If you drop a base on red litmus paper, it will turn blue. And if you drop a base on blue litmus paper, it will stay the same. A way
way to remember this is base and blue both start with the letter B, so base equals blue and acid equals red. Let's try some examples. Are these substances an acid or a base? The first one turned blue litmus paper red and made the red paper stay red. The second one turned red to blue and made the blue paper stay blue. The first one made the litmus paper turn to red, so it has to be an acid. The second one made the paper turn to blue, so it has to be a base. Acids and bases. এটা হচ্ছে যে একটা কালার কম্বিনেশন থাকে, সেই কালার কম্বিনেশনটা আমরা প্রত্যেকের বইতে দেখতে পারবো যে যখন কালারটা রেড যত হচ্ছে তত বেশি অ্যাসিড হচ্ছে, তারপর একটু হালকা রেড হচ্ছে, তারপর হালকা অরেঞ্জ হচ্ছে, আরেকটু হালকা অরেঞ্জ হচ্ছে, তারপর ইয়েলো হচ্ছে। আমার কাছে পিএইচ পেপার থাকে, এখন নেই, তোমাদের দেখাতে পারতাম। তো এই পেপারে যখন জলীয় দ্রবণের মধ্যে আমরা দিচ্ছি তো কালারেশনটা চেঞ্জ হয়। তো যখন পুরো সবুজ হচ্ছে, মানে হালকা একটু সবুজ হচ্ছে, সবুজটা হচ্ছে প্রসম, আরেকটু হালকা হলে একটু হালকা খাদ, তারপর একটু ব্লুইশ হলো তাহলে হচ্ছে মৃদু খাদ, তারপর বেগুনি হলো, হালকা বেগুনি হলো, সেটাও মৃদু খাদ। তারপর আস্তে আস্তে যত বেগুনিটা ডিপ হবে, যত বেগুনিটা ডিপ হবে, কেউ বলে ব্লু হচ্ছে তাহলে বেগুনি দিকে যাচ্ছে, ভায়োলেট হচ্ছে, তখন এটা তত বেশি খাড়াখাড়ি হয়ে যাবে। তো ওই জন্য যে বাজারে ডিটারজেন্ট থাকে, আগে বিশেষ করে থাকতো মোদি সাবান, ঠিক আছে, আমরা ছোটবেলা দেখেছি মাটি সাবান। তো মাটি সাবান মোদি সাবান হাতে দিলে দেখবে যে হাতটা বড্ড বেশি কি হয়, হাতটা খসখস করে। এবং ভীষণে মাংস খাওয়ার পরে দেখবে যে ওই অনেক সময় কম দামি যে শার্ট টার্ট গুলো অনেক সময় ভুল করে দিয়ে দেয়, বা কেউ দেয় কিনা জানি না। তো তাতে কি হয়, দিলে দেখবে হাতটা খসখস করতে একটু জ্বালা করছে, কারণ ওতে খাটটা বেশি থাকে, সেই জন্য এরকম হয়। তো সেটা পিএইচ স্কেল দিয়ে আমরা মাপতে পারি। তো এটাকে আমরা আরেকটু সুন্দরভাবে, এবার এটা তো মজার আকারে কার্টুনের আকারে দেখলাম, এবার এটাকে একটু সায়েন্সের আকারে বোঝার চেষ্টা করি যে বিষয়টা কিরকম। হ্যাঁ স্যার। In this video, we're going to have a look at the pH scale and some other simple indicators of acids and alkalis. In other videos, we have seen what makes something acidic, neutral or alkaline. We can tell if something is acidic, alkaline or neutral by using an indicator. Indicators are substances that show different colours when they are in acidic or alkaline conditions. Litmus paper is a simple indicator that tells us whether something is acid or alkali. Litmus is red in acids and blue in alkalis. Litmus paper is made from lichens, which have been used to dye cloth for hundreds of years. It can be used as a liquid or paper. The paper is easier and more reliable. It comes as red litmus paper and blue litmus paper. Red litmus paper changes colour from red to blue under alkaline conditions, but no change under acidic conditions. Blue litmus paper changes colour from blue to red under acidic conditions, but no change under alkaline conditions. So just remember that red litmus paper changes colour for alkalis and blue litmus paper changes colour for acids. However, litmus paper only tells us whether something is acid or alkali, but it does not tell us how acidic or alkaline a substance is. For this, we have the pH scale and a universal indicator. Universal indicator is a mixture of এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে লিটমাস পেপার আমাদেরকে different indicators or dyes which has many যে লিটমাস পেপার এটা বলে যে কোনটা অ্যাসিড কোনটা বেস, কিন্তু লিটমাস পেপার আমাদেরকে কখনো এটা বলে না যে কতটা অ্যাসিড এবং কতটা বেস। এইটা কিন্তু আমরা জানতে পারি একটা স্কেল, যেমন বিভিন্ন স্কেল থাকে, স্কেল মাপে কত সেন্টিমিটার হচ্ছে, হ্যাঁ, কতটা তীব্র কতটা খাদ, এই যে মাপার যে বিষয়টা হচ্ছে সেটা কিন্তু আমরা জানতে পারি একমাত্র পিএইচ স্কেল থেকে। ঠিক আছে, সেজন্য এই পিএইচ স্কেলটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, যে কনসেপ্টটা যদি আমরা না জানি তাহলে আমরা বুঝতে পারবো না যে ক্ষারের মাত্রাটা বা অ্যাসিডের মাত্রাটা কত। যে আমরা কথায় কথায় বলি তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড, তাহলে এটাকে আমরা বুঝবো কি করে কোনটা তীব্র কোনটা ক্ষার? এই পিএইচ পেপার দিয়ে কিন্তু আমরা তীব্র এবং তার যে তীব্রতাকে মাপা যাবে, হ্যাঁ, কতটা তীব্র হবে কতটা তীব্র হবে, জোরে বলুন না। ঠিক আছে। indicator is a mixture of different indicators or dyes which has many different colour changes and so shows us the pH value of the solution. Again, it can be used as a liquid or a paper.
The pH runs from 0 to 14, with 0 being extremely acidic, 7 being neutral, and 14 being extremely alkaline. Stomach acid is a strong acid with pH of দেখো এইটা হচ্ছে খুব ভাইটাল একটা কনসেপ্ট, যে কনসেপ্টটা আমাদেরকে জানতে হবে। সেই কনসেপ্টটা হচ্ছে কি, যে এই যে এখানে কনসেপ্টটা দেওয়া আছে যে ব্যাটারি অ্যাসিড। দেখো ব্যাটারি অ্যাসিড হচ্ছে পিএইচ হচ্ছে 1। স্টমাক অ্যাসিড আমাদের পেটের মধ্যে যে অ্যাসিড থাকে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা জানি পাকস্থলী জারকরস বলি, সেটা দেখো পিএইচ 2। পিএইচ 3 হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ভিনিগার এবং লেমন। ঠিক আছে। ফিজি ড্রিঙ্কস মানে আমরা যেটা পান করি, খুব ভালো করে লক্ষ্য করে দেখো, যেগুলো আমরা পান করি সেটা পিএইচ 4। অ্যাকচুয়ালি আমি টেস্ট করে দেখেছি পিএইচ 3 ও হয়। আর এটা ইন্টারন্যাশনাল স্কেল। আমাদের এখানে যে জল ব্যবহার করা হয়, সেই জল তো আর যখন কোল্ড ড্রিঙ্কস ব্যবহার করে তখন তো মিনারেল ওয়াটার দিয়ে করে না, পিউরিফাইড ওয়াটার দিয়ে করে না, তো ভৌম জল দিয়ে করে। ভৌম জল যখনই নেওয়া হচ্ছে তখন আমি একটু পরে একটা কনসেপ্ট পড়াবো অ্যাসিড রেন। এই অ্যাসিড রেনের মাধ্যম দিয়ে সেই জলটা যখন মিশে যাচ্ছে মাটিতে, আর সেই জলটাকে যখন মাটি থেকে নেওয়া হচ্ছে, যার ফলে কিন্তু তাতে অ্যাসিডিটির মাত্রা বেড়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে সেখানে অ্যাকচুয়ালি কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে থাকা দরকার ছিল ক্ষারীয় পদার্থ, কিন্তু দেখা যাচ্ছে তার মধ্যে অ্যাসিডের মাত্রা মারাত্মক, এবং সেখানে পিএইচ কিন্তু 3 অবধি আমরা দেখেছি টেস্ট করে। সেজন্য আমরা বলছি ঠান্ডা মতলব টয়লেট ক্লিনার। আগে বলতো ঠান্ডা মতলব কোকা কোলা, এই ঠান্ডা মতলব টয়লেট ক্লিনার। টয়লেটের মধ্যে দিলে খুব সুন্দর টয়লেটটা পরিষ্কার হয়ে যাবে, হ্যাঁ, পায়খানার প্যান্টটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। সেজন্য আমরা খালি পেটে যদি খাই, পান করি, তাহলে আমাদের পেটের অবস্থা কি হতে পারে বুঝতে পারছো? একদম জ্বালিয়ে দেবে। হ্যাঁ, ওই জন্য খালি পেটে কেউ যদি টানা 6 মাস কোল্ড ড্রিঙ্কস পান করে, তাহলে ইনশাআল্লাহ তার মানে আলসার হবে, পরবর্তীকালে ক্যান্সার হবে। ঠিক আছে, সেই জন্য খুব সাবধান। of about এছাড়া দেখো কি বলছে, অ্যাসিড রেনের পিএইচ হচ্ছে 5, নরমাল রেন পিএইচ 6। স্যার মানে কাছাকাছি এটা হচ্ছে হালকা অ্যাসিডিক যেটা থাকছে, হ্যাঁ, আর যেটা মিল্ক দুধের পিএইচ হচ্ছে 7। ট্যাপ ওয়াটার বলো স্যার ম্যালিক অ্যাসিডে পিএইচ এর মাত্রা মান কত? বলো। ট্যাপ এটা তো এটা দেখে না, তারপর আমি আলোচনা করছি। তাহলে দেখো এই পিএইচ এর মাত্রাটা কি হচ্ছে, হ্যাঁ, পিএইচ এর মাত্রাটা কি হচ্ছে দেখো। তাহলে পিএইচ এর মাত্রাকে কিন্তু আমরা এইভাবে করতে পারছি যে এই পিএইচটা যখন হচ্ছে, যে নরমাল রেন হচ্ছে পিএইচ = 6, হ্যাঁ, মিল্ক ট্যাপ ওয়াটার হচ্ছে পিএইচ = 7, সি ওয়াটার সমুদ্রের জল হচ্ছে পিএইচ = 8, বেকিং সোডা হচ্ছে পিএইচ 9, মিল্ক অফ ম্যাগনেসিয়াম এটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে পিএইচ 10, হ্যাঁ, অ্যামোনিয়া হচ্ছে দেখো বাড়ছে ক্রমশ 11, সোপি ওয়াটার যে আমরা জল ব্যবহার করি সেটা হচ্ছে 12। তাহলে এইভাবে কিন্তু ক্রমশ এটা বাড়ছে। কারণ হচ্ছে পিএইচ যত বাড়বে তত বেশি ক্ষারকীয় হবে, আর পিএইচ যত কমবে তত এটা কি হবে, অ্যাসিডিক হবে। আর 7টা হচ্ছে নিউট্রাল, এই জন্য পানীয় জলের পিএইচ হচ্ছে এবং দুধের পিএইচ হচ্ছে 7। 2. Acid rain has a pH of about 5.5. Milk is neutral with a pH of 7. Seawater is a slightly alkaline. Soapy water is a strong alkaline. And bleach is a really strong alkaline with a pH of 13. Universal indicator is so called due to its ability to indicate the entire pH spectrum. There are other indicators that can be used that have other color changes, but these two are the ones you need to know. We can also get even more accurate measurements of pH using a pH meter, which will give us readings to 0.01 of the pH. So from this lesson, you should now know indicators can tell us whether something is acidic or alkali and how acidic or alkali it is. Red litmus paper changes colour for alkalis and blue litmus paper changes colour for acids. And universal indicator can give us more detail, indicating where on the 0 to 14 pH scale a solution is. Acids are from 0 to 6, neutral is 7, and alkalis are 8 to 14. ওকে, তাহলে মোটামুটি ভাবে আমরা এটা আশা করছি বুঝতে পেরেছি। এবার তাহলে পিএইচ এর ব্যাপারটা আমরা মোটামুটি ভাবে আশা করছি যে বুঝতে পেরেছি যে পিএইচ মানেটা কি, যে হাইড্রোজেনের যে শক্তি সে সম্বন্ধে আমাদের একটা ধারণা হলো। এবার আমি একেবারে তোমাদের যেরকম ভাবে বইতে আছে সেরকম আমি একটা বইয়ের দেখাচ্ছি।
এই ভিডিওগুলো তো তোমাদেরকে আমি দেবো, তার সঙ্গে এটা দেখানোটাও জরুরি। দেখো এখানে যে আমরা দেখতে পাচ্ছি এটা এটা প্রান্তিকের বই, বন্দ্যোপাধ্যায় গঙ্গোপাধ্যায়, তাদের কাছে আছে, আমি শেয়ার করে দেবো। এটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। দেখো যে স্কেলটা দেওয়া আছে, সেই স্কেলটা খুব সুন্দরভাবে এখানে পিএইচ 0 থেকে 14 অবধি দেওয়া আছে। তীব্র অ্যাসিড, মৃদু অ্যাসিড, মাঝখানে 7 হচ্ছে প্রশম, মৃদু ক্ষার, তীব্র ক্ষার। অর্থাৎ এই 7.1 থেকে 10.9 পর্যন্ত মোটামুটি মৃদু ক্ষার, আর 11 থেকে 14 পর্যন্ত হচ্ছে তীব্র ক্ষার। ঠিক আছে? আর এদিকে যেটা হচ্ছে দেখো 1 থেকে 3 পর্যন্ত হচ্ছে তীব্র অ্যাসিড, আর 4 থেকে হচ্ছে 6 পর্যন্ত সেটা হচ্ছে কি মৃদু অ্যাসিড। তাহলে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ 0, পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড 1, পাকস্থলীর জারক রস 1.4, লেবুর রস 2.5, ভিনিগার 4, দুধ 6.5, কোনো মতে 7, জল 7, রক্ত হচ্ছে 7.4। আর সর্বজনীন বিশ্লেষণের সাহায্যে কোনো জলীয় দ্রবণের পিএইচ কত জানা যায়। তাহলে একই রকম ভাবে যখন আমরা ম্যালিক অ্যাসিড নিয়ে আলোচনাটা করছি, তাহলে ম্যালিক অ্যাসিডের মধ্যে যদি আমরা এটা পিএইচটা আমরা দিই, তাহলে এটাকে বুঝতে হবে যে আমরা খাচ্ছি, যখন খাচ্ছি নিশ্চয়ই সেটা 3 এর মধ্যে থাকবে। কিন্তু আমরা আপেল খাই, পান খাই, তাহলে সেটা নিশ্চয়ই এর মধ্যে থাকবে, নাহলে আমাদের শরীরের পক্ষে ক্ষতি হবে। তাহলে ইউনিভার্সাল পিএইচ মানে কি? যে ইউনিভার্সাল পিএইচ সর্বজনীন পিএইচ, সর্বজনীন নির্দেশক হচ্ছে এটাই। এই 1 থেকে 14 পর্যন্ত একটা এরকম পিএইচ পেপার পাওয়া যায়। এই পিএইচ পেপারটা তোমাদেরকে আমি নিয়ে দেখাতে পারতাম যে জলের মধ্যে দিলে কি হচ্ছে, লেবুর মধ্যে দিলে কি হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন এতে সলিউশনে লেবুর মধ্যে দিলে দেখবো যে হালকা কমলা কালার আসছে, তার মানে যেহেতু আমরা লেবুটা পান করছি 2.5, হ্যাঁ, তাহলে এটা 2.5 হচ্ছে। এবং কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে দিলে কিন্তু 3 আসে, সেই জন্য আমরা বলি ঠান্ডা মতলব টয়লেট ক্লিনার। পিএইচ হচ্ছে 2.75। ঠিক আছে? আর তোমাকে একটা বুঝতে হবে, পিএইচ যত কম হবে তত কিন্তু তার অ্যাসিডিটি বেশি, আর যত পিএইচ বেশি হবে তার ক্ষারকত্ব তত বেশি হবে। মানে H2SO4 এর পিএইচ হচ্ছে 2.75, হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ হচ্ছে 3.01, হাইড্রোফোবিক অ্যাসিডের পিএইচ হচ্ছে HBr 3.01, হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ হচ্ছে 3.01। বুঝতে পেরেছি? আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে স্যার এইচ এফ এর কথা বলছি। HF হচ্ছে 3.27, HF হচ্ছে 3.27, নাইট্রিক অ্যাসিড হচ্ছে 3.28। স্যার কাঁচের সঙ্গে কোন অ্যাসিড বিক্রিয়া করতে পারবে? কাঁচের সঙ্গে কাঁচ। আচ্ছা, তোমাদের এই প্রশ্নগুলো শেষ হবে না, কিছুক্ষণ বিরক্ত হচ্ছে, আমার ক্লাসে শেষ হবে না। আমি টপিকটা বলে দিই, তারপরে আবার তোমাদের স্যার HCl টা বলুন না। পিএইচ এর যে প্রভাব, সেই পিএইচ এর প্রভাবটা মানব জীবনে কি রকম ভাবে হয়, ঠিক আছে, সেটা সম্বন্ধে আমরা একটুখানি দেখে নিচ্ছি যে পিএইচ এর প্রভাবটা মানব জীবনে আমাদের কিভাবে হয় সেটা আমরা একটু দেখব। এবার দেখো তোমাদের একটা বইতেও আছে, সেটা দেখো যে দাঁতের উপর একটা প্রভাব আছে পিএইচ এর। কিরকম দাঁতের উপর? যে আমরা যখনই শর্করা জাতীয় খাদ্য খাই, অন্যান্য খাদ্যকণা খাই, দাঁতের ফাঁকে ফাঁকে থাকে, তার অবস্থা থাকে, তখন এইসব খাদ্যের উপর মুখের ভেতর থাকা ব্যাকটেরিয়ার প্রভাবে পচন ঘটে ও অ্যাসিড, যেমন ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। এইভাবে উৎপন্ন অ্যাসিডের পিএইচ যখন 5.5 এর নিচে নেমে যায়, তখন দাঁতের ক্ষয় শুরু হয়ে যায়। শরীরের সব থেকে শক্ত পদার্থ হলো মানে দাঁত। কেন? এটা ক্যালসিয়াম ফসফেট, দাঁতের এনামেল এটা দিয়ে তৈরি। ঠিক আছে? এটি জলে দ্রবীভূত হয় না, কিন্তু মুখের ওপর উৎপন্ন অ্যাসিডের পিএইচ এর মান 5.5 এর নিচে নেমে গেলে তার মধ্যে দ্রবীভূত হয় এবং দাঁতের ক্ষয় কিন্তু শুরু হয়ে যায়। সেই জন্য দাঁতের ক্ষয় নিবারণের জন্য ভালো উপায় হলো, সবসময় ডাক্তাররা বলে, ডেন্টিস্টরা বলে যে খাবারের পরে মুখ পরিষ্কার করা। টুথপেস্ট সাধারণত ক্ষারীয় পদার্থ দিয়ে তৈরি হয়, সেটা কলগেট হোক, এ হোক, যাই পারে হোক। সেইটা কি করে, এই যে তোমরা অ্যাসিডটা মানে পান করছো, অ্যাসিড হয়ে যাচ্ছে, কনভার্ট হয়ে যাচ্ছে, তখন এই ক্ষারটা নিউট্রালাইজ করে দিচ্ছে। তারপরে জল পান করলে তোমার আবার নরমাল হয়ে যাচ্ছে। সেজন্য টুথপেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে অতিরিক্ত অ্যাসিড প্রশমিত হয় এবং দাঁতের ক্ষয় নিবারণ হয়। বুঝতে পারছো? এবার নেক্সট হচ্ছে দেখো মৎস্য চাষে পিএইচ এর গুরুত্ব কি। তাহলে মানুষ সমেত সমস্ত প্রাণী বেঁচে থাকার জন্য এবং সুস্থ থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে মানুষের শরীরে রক্তের পিএইচ এর মান যখন 7 থেকে 7.8 এর মধ্যে থাকে, তখন কিন্তু কি হয়, তখন শরীর সুস্থ থাকে। ঠিক আছে? এবার মাছ ও অন্যান্য, মানে একটা হচ্ছে রক্তের পিএইচ আমরা জানলাম 7.4 হয়, এর মধ্যে থাকলে সুস্থ থাকে। এবার হচ্ছে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর ক্ষেত্রে পিএইচ খুব গুরুত্বপূর্ণ।
আমরা পরবর্তীকালে পড়াবো যে অ্যাসিড রেন যখন হয়, অ্যাসিড রেন হলে কি হবে, পিএইচ খুব সংকীর্ণ পাল্লার মধ্যে বেঁচে থাকতে পারে। তাহলে এইসব প্রাণী কি হচ্ছে, অ্যাসিড রেন যেই হলো স্যার এই আম্লিক হয়ে গেল, আম্লিক জলে তারা বাঁচতে পারে না। বৃষ্টির জলে পিএইচ এর মান 5.6 এর নিচে যখন নেমে যায় তাকে অম্ল বৃষ্টি বলে। আমি পরে পড়াচ্ছি। এই জল যখন নদী, হ্রদ, পুকুর প্রভৃতিতে মেশে তখন কিন্তু জলাশয়ের পিএইচ এর মান অনেক কমে যায়, ফলে মাছ মরে যায়। তখন কি হয়, পরিমাণ মতো চুন দিতে হবে, কিন্তু চুনটা যখন মাছ থাকবে তখন দিলে হবে না, সব মাছ মরে যাবে। কারণ চুনের মধ্যে জল দিলে কি হবে, জল ফুটতে শুরু করবে ও মরে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে যে এইসব ক্ষেত্রে জলাশয়ের মধ্যে মিশালে, হিসাব মতো চুন মেশালে অতিরিক্ত অ্যাসিড প্রশমিত হয়, তখন জল মাছের বেঁচে থাকার পক্ষে উপযোগী হয়। কৃষিতে পিএইচ এর গুরুত্ব কি, উদ্ভিদের সুষম বৃদ্ধির জন্য মৃত্তিকার পিএইচ এর মান 7 এর কাছাকাছি থাকা প্রয়োজন। একই রকম ভাবে যখন আমরা চাষ করছি, অ্যাসিড রেন হচ্ছে, তখন কিন্তু মাটি অতিরিক্ত অ্যাসিড হয়ে গেলে যে উদ্ভিদ জন্মায় তাদের বৃদ্ধি একেবারেই হয় না। সেই জন্য অম্ল বৃষ্টির ফলে রাসায়নিক সার ব্যবহার করার জন্য মাটির অম্লত্ব বৃদ্ধি পায়। সেই জন্য মাটিতে পিএইচ এর মান 4 এর কাছাকাছি হলে আম্লিক হয়, আর 8.3 কাছাকাছি হলে ক্ষারীয় হয়। সেজন্য শস্য উৎপাদন ঠিক মতো করতে গেলে মাটির অম্লত্ব বা ক্ষারকত্ব প্রশমিত করা দরকার। মাটি অতিরিক্ত আম্লিক হলে পরিমাণ মতো চুন, ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা চক যোগ করে মাটিতে চাষের উপযোগী করা হয়। মাটি ক্ষারীয় হলে জৈব সার বা কম্পোস্ট সার ব্যবহার করে অতিরিক্ত খাদ প্রশমিত করা হয় এবং মাটিকে চাষের উপযোগী করা হয়। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট যেটা আমরা জানলাম। সমস্ত ফলগুলো ইনটেক করি বা বিয়ে বাড়িতে আমরা দেখেছি খাওয়ার পরে ফল দেওয়া হয়, কি বলা হচ্ছে, ডাক্তার কি বলছে, খালি পেটে জল, ভরা পেটে ফল। কেন বলছে, সাধারণত আপেলের মধ্যে বা এই ধরনের ফলগুলোর মধ্যে অ্যাসিডিক নেচার হয়। তাহলে আমরা যেটা খাচ্ছি সেটা খাওয়ার পরে এই অ্যাসিডটা যখন পড়ছে সেটা হজম হয়ে যাচ্ছে। সেই জন্য বলা হচ্ছে, ডাক্তাররা বলছেন যে খাওয়ার পরে একটু ফল খাবেন। খালি পেটে গেলে কি হচ্ছে, অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। যে খালি পেটে ফল খেলে আমার অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। কেন অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, তার কারণ ফলের মধ্যে অ্যাসিড আছে, আর কাটা ফল তৈরি করে এতে নেই। তাহলে এই ব্যাপারগুলো বুঝতে পারছি না? পেরেছি। ওকে, আমি কি আরেকটু কন্টিনিউ